ভোলাগঞ্জে পাথর লুটের পর ঘটনাস্থলে দুদক, স্থানীয় প্রশাসনের যোগসাজশ খতিয়ে দেখার আশ্বাস, তদন্ত কমিটি গঠন। ময়মনসিংহে অনুমোদনহীন 8 ক্লিনিক ডায়াগনস্টিক সিলগালা। সরকারি হাসপাতাল থেকে দালালরা ভাগিয়ে আনত রোগী, 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। এবং উজানে ঢল টানা বৃষ্টিতে পদ্মা তিস্তায় বাড়ছে পানি, প্লাবিত নিম্নাঞ্চল, 4 জেলায় পানিবন্দী প্রায় 25,000 পরিবার। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের পর ঘটনাস্থলে গেল দুদকের টিম, বললেন স্থানীয় প্রশাসনের অবহেলা থাকতে পারে। এদিকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, তবে তদন্ত কমিটি আর পরিদর্শন করেই যাতে প্রশাসন দায় না সারে সেই দাবি পর্যটক ও পরিবেশ কর্মীদের। গুলজার আহমেদের প্রতিবেদন। গত কয়েকদিনে সিলেটের সাদা পাথর এলাকায় লুট হয়েছে শত কোটি টাকার খনিজ সম্পদ। তবে এবারই প্রথম নয়, এর আগেও জাফলং, বিছানাকান্দি, লুফাছড়া সহ বিভিন্ন পাথর কুয়ারি ও পর্যটন এলাকায় ঘটেছে লুটের ঘটনা। আর সবসময় এসব ঘটনায় অভিযোগ উঠে রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ের ঘটনায় চাঁদাবাজি, দখলবাজি ও দলের নীতি পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি শাহাবুদ্দিন এবং 2024 সালের 14 অক্টোবর সরকারি সম্পদ পাথর ও বালু লুটের অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে সকল পদ থেকে সাময়িকভাবে স্থগিত করে বিএনপি। পাথর লুটের পেছনে রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি প্রভাবশালী কিছু মহলের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিললেও স্থানীয় রাজনীতিবিদরা বলছেন এতে দলীয় কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কোনো লোকজন এটার সাথে সংশ্লিষ্ট হওয়ার প্রশ্নই উঠে না। যদি কেউ নাম ভাঙিয়ে এরকম করে থাকে, আমরা বলবো যে এদেরকে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। পাথর লুণ্ঠনের সাথে অথবা ভাগ বাটোয়ারার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, আমাদের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে, আমাদের দেশ বাঁচানোর স্বার্থে, আমাদের পর্যটন শিল্পকে রক্ষার স্বার্থে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবি। পরিবেশ কর্মীদের দাবি, দ্রুত আইনের আওতায় আনতে হবে অপরাধীদের। এখানে তো শত সহস্র কোটি টাকার পাথর লুণ্ঠন হয়েছে, সেই পাথর লুণ্ঠনের টাকা বিভিন্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং স্থানীয় প্রশাসন সেই টাকার বাটোয়ারা পেয়েছে। না হলে তারা কেন, তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা কেন পালন করেনি? এদিকে জাফলংয়ে সাদা পাথর লুটের ঘটনা জানাজানি হবার 3 দিন পর অবশেষে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 3 সদস্যের এই কমিটিকে 17 আগস্টের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যায় ডাকা হয়েছে জরুরি সমন্বিত সভা। তদন্ত কমিটি গঠন করেছে, সেটা হচ্ছে 3 সদস্যের। এখানে আমাদের একজন এডিসি আছেন, আমাদের পরিবেশের কর্মকর্তা রয়েছেন এবং আমাদের লোকাল ইউনো রয়েছেন। তারা হচ্ছে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে নিরূপণের চেষ্টা করবে এবং সেটা কি কারণে হলো সেটা উদ্ঘাটন করবে। এদিকে কমিটি গঠনের পর ভোলাগঞ্জের সাদা পাথর পরিদর্শন করেছে দুদকের 9 সদস্যের একটি দল। এ সময় কর্মকর্তারা বলেন, এই ঘটনায় স্থানীয় প্রশাসনের অবহেলা থাকতে পারে। উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরও কাজ করব, আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা কেবল তদন্ত কমিটিতেই যেন আটকে না থাকে প্রশাসন, সেই দাবি তাদের। গুলজার আহমেদ, এখন সিলেট। ময়মনসিংহে অনুমোদনহীন 8 প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করেছে র্যাব। ক্লিনিক মালিক, দালাল সহ 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 7 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ময়মনসিংহের চরপাড়ার ব্রাহ্মপল্লীর প্রায় 1 কিলোমিটার এলাকার মধ্যে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অন্তত কয়েকশো ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল, যার অধিকাংশই অনুমোদনহীন। বুধবার সকাল থেকে অভিযানে নামে র্যাব। দেখা যায় ইসিজি রুমে ভর্তি সিজারিয়ান রোগী, নোংরা পড়ে আছে অপারেশন থিয়েটার। সরকারি মেডিকেলের সেবা নিতে আসা রোগীদের এসব মানহীন ক্লিনিকে ভাগিয়ে নিয়ে আসতো দালাল চক্র। দালাল চক্র এর সাথে জড়িত, যারা মেডিকেলে ভালো চিকিৎসা বাদ দিয়ে এই সমস্ত ক্লিনিকে নিয়ে আসে রোগীদেরকে প্রতারণার মাধ্যমে। এখানে তারা টাকা খোয়ায়,
অথচ তারা ভালো ট্রিটমেন্ট পায় না। সেই ধরনের কাজ যাতে পরবর্তীতে না হয়, এই ধরনের আমরা নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করব আমরা। এ সময় 8টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে 7,10,000 টাকা জরিমানা করা হয়। 8 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের সাজা। এখন ময়মনসিংহ। বরিশালে স্বাস্থ্য সেবা আন্দোলনকারীদের অনশন ভাঙতে না পেরে ফিরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার বিকেল 3টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে যান। পরে আন্দোলনকারীরা অনশন না ভাঙার কথা জানায়। এর আগে দুপুর 1টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজের মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে মতবিনিময় করেন স্বাস্থ্যের মহাপরিচালক। এদিকে স্বাস্থ্যসেবা আন্দোলনকারীদের ব্লকেজ কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হয় 10 জন। বিকেল 4টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে পদ্মা ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয়েছে লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ফরিদপুরের নদী তীরবর্তী এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 25,000 পরিবার। এছাড়া বাড়ছে নদী ভাঙনের তীব্রতা। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। টানা বর্ষণ ও উজানের ঢলে জুলাই থেকে পদ্মা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে হঠাৎ অস্বাভাবিক হারে বাড়ছে পানি। তিস্তার পানি বাড়ায় প্লাবিত হতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকা। লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 16টি গ্রামের প্রায় 5,000 পরিবার পানিবন্দী। এদিকে চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর উপজেলার নারায়ণপুর, আতাতুলি, উজিরপুর, পাকা ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী অন্তত 11,000 পরিবার। অবর্ণনীয় দুর্ভোগে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। পরিস্থিতি অনেক খারাপ, আমাদের বাড়িঘর সব ডুবে গেছে। রাস্তাঘাটে আমাদের চলাচল ব্যাহত করছে। আমাদের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেতে আমাদের অসুবিধা হচ্ছে। সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। গত এক সপ্তাহ জুড়ে বাড়ছে ফরিদপুরের নদ নদীর পানিও। মধুমতি, পদ্মা ও আড়িয়াল খাঁড় তীরবর্তী অঞ্চলে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দেখা যাইতেছে আমাদের গরু খাবার, মানুষের চলাচল, রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। ঘরবাড়ি ভেঙে নিতেছে, খেত খোলা জায়গা জমি সব তলায় যাইতেছে। রাজশাহীতেও পদ্মার পানি বাড়ায় শহরের টি বাঁধে বন্ধ রয়েছে চলাচল। সরিয়ে নেওয়া হচ্ছে দোকানপাট। এছাড়া প্লাবিত হয়েছে চরাঞ্চলের ঘরবাড়িও। শামীমা রহমান শাম্মী, এখন। কক্সবাজার ও বান্দরবান সীমান্তে বিজিবির 1 বছরের অভিযানে উদ্ধার হওয়া 1,321 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। দুপুরে কক্সবাজারে বিজিবির আঞ্চলিক কার্যালয়ে এসব মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন। গেল 1 বছরে কক্সবাজার ও বান্দরবান সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার করা হয় প্রায় 1,322 কোটি টাকার মাদক। বুধবার দুপুরে বিজিবির কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়, যার মধ্যে 2,33,000 পিস ইয়াবা, 140 কেজি ক্রিস্টাল মেথ বা আইস, 26 কেজি হেরোইন, 4 কেজি কোকেন, 4 কেজি আফিম, 22,000 বোতল বিদেশি মদ ছাড়াও ছিল ফেন্সিডিল, বাংলা মদ, এনার্জি ড্রিঙ্ক সহ নানা ধরনের মাদক। এ সময় কক্সবাজার বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ প্রথাগত সীমান্ত রক্ষা কার্যক্রমের পাশাপাশি মাদক নির্মূলের লক্ষ্যে নিরলস কাজ করছে। বিজিবিতে অন্তর্ভুক্ত পুরুষ সৈনিকের পাশাপাশি নারী সৈনিকরাও দেশমাতৃকার সেবায় নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে প্রমাণিত করেছেন। এ বাহিনীর প্রতিটি সদস্য সদা সর্বদা একনিষ্ঠভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও অভিষ্ট লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলে আমি সকলকে আশ্বস্ত করতে চাই। মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে পুলিশ, র্যাব, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজার ও বান্দরবান সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান এবং মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষার বার্তা, অন্যদিকে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন কক্সবাজার। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধের 6 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সকালে উল্লাপাড়া স্টেশনের পাশে রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েন দুর্ভোগে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ 9 বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। ভাড়া করা ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আবাসিক হল, খেলার মাঠের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কোনো সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় থেকে 519 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনিকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না। দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান তারা। সেতু অবরোধের ঘোষণা দিয়ে 6 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। দুপুর 3টায় স্বাভাবিক হয় ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। ময়মনসিংহের তারাকান্দায় টর্চার সেলের নির্যাতন চালানো ছাত্রদল নেতা হিজবুল আলম জিএসকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে আদালত তার 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত হিজবুল ও তার 2 সহযোগীর 3 দিন করে রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানি শেষে বিচারক হিজবুল আলমকে 1 দিনের রিমান্ড দেয়। বাকি 2 জনের রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর আগে গত সোমবার রাতে ছাত্রদল নেতা হিজবুল আলম ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে টর্চার সেলে নির্যাতন চালানোর অভিযোগ ছিল। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। চলে গেলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা জানান, অধ্যাপক যতীন সরকার দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যা ও পলিআর্থাইটিস রোগে ভুগছিলেন। গত জুন মাসে নেত্রকোনার নিজ বাড়িতে বারান্দায় পড়ে গিয়ে ডান কাঁধে ফ্র্যাকচার হয় তার, এবং এরপর তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে 8 আগস্ট তাকে স্থানান্তর করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। কিডনি, নিউমোনিয়া সহ নানাবিধ জটিলতায়ও ভুগছিলেন তিনি। অনেকদিন ধরে আর্থ্রাইটিসে কাবু ছিলেন, কিন্তু তার মস্তিষ্ক সচল ছিল। উনি কাজ করতেন, লেখালেখি করতেন, উনি গণমানুষ নিয়ে ভাবতেন, দেশ নিয়ে ভাবতেন। আমরা তাকে নিয়ে যাব নেত্রকোনায়, বানপ্রস্থ, বাপের খুব ভালো লাগার জায়গা। ওনার শেষ দিনগুলো ওখানেই কাটিয়েছেন উনি। তারপর হয়তো শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে নেত্রকোনায়, তারপর শেষকৃত্য করবো নেত্রকোনা শ্মশানে। উনি মূলত কিডনির সমস্যা, নিউমোনিয়া এবং নানাবিধ জটিলতায় সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছিলেন। তো আমরা ওনার জন্য মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হয়েছে। তো আমরা যথাসাধ্য ওনার জন্য চেষ্টা করেছি। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।